এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত। বাইকে ভুয়ো পাস লাগিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগে কৈলাসহরের পিডব্লিউডি রোড এলাকা থেকে এক যুবককে আটক করল পুলিশ। জানা যায় ওই যুবক বাইকে অন ডিউটি বিএসএফ লিখে গভীর রাতে ঘোরাঘুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। অভিযুক্তের নাম অর্জুন দেবনাথ, বাড়ি কৈলাসহরের লাটিয়াপুরা গ্রামে। গভীর রাতে পালসার বাইকে বিএসএফ এর ভুয়ো পাস লাগিয়ে কৈলাসহর শহর এলাকায় ঘোরাফেরা করার সময় স্থানীয় মানুষের সন্দেহ হওয়ার পর কৈলাসহর থানার পুলিশকে খবর দেওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে এসে বাইক সহ এক যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ঘটনা কৈলাসহরের পিডব্লিউডি রোড এলাকায়। এলাকার মানুষ জানান, প্রায় সময়ই এরকম কিছু যুবক বাইকে কিংবা গাড়িতে ভুয়ো প্রশাসনের কাগজ কিংবা পাস লাগিয়ে কৈলাসহরের শহর এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেলেও পুলিশের এ ব্যাপারে কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ দেখা যায় না। মঙ্গলবার গভীর রাতে কৈলাসহরের পিডব্লিউডি রোডে একটি কালো রঙের পালসার বাইকে অন ডিউটি বিএসএফ লেখা একটি পাস লাগিয়ে এক যুবককে ঘুরতে দেখে এলাকাবাসীর যথেষ্ট সন্দেহ হলে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের এবং পুলিশকে খবর দেন তারা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের এই যুবকটি বলে যে তার নাম অর্জুন দেবনাথ, বাড়ি কৈলাসহরের লাটিয়াপুরা গ্রামে। যুবকটি জানায় সে বর্ডার এলাকায় কাজ করে। বর্ডার এলাকায় কাজ করলে বাইকে অন ডিউটি বিএসএফ লেখা কাগজ কিংবা পাস লাগিয়েছ কেন, তার কোনো সঠিক উত্তর দিতে পারেনি যুবক। তাছাড়া বর্ডার এলাকায় যদি কাজ করেই থাকো তাহলে এত রাতে কৈলাসহরের শহর এলাকায় কেন ঘোরাফেরা করছো, তারও কোনো সঠিক উত্তর দিতে পারেনি যুবকটি। তবে যুবকটি বৈধ বা বিশ্বাসযোগ্য কোনো কাগজ কিংবা কার্ডও দেখাতে পারেনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের এবং উপস্থিত পুলিশদের। তাছাড়া যুবকের কথার মধ্যে অনেক অসংলগ্নতা ছিল, যার ফলে পুলিশেরও আরো বেশি সন্দেহ হওয়াতে বাইক সহ যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। একটা এটা তুমি চালিয়ে আনছো, তো এই বাইকটা কাকাতো ভাইয়ের বলতে এটা মানে বাইকের তো কাগজ নাই। কাগজ বলতে এটা বাইকের লাইসেন্স মাত্র 3 দিন হইছে। তো এখানে দেখি লেখা বিএসএফ এর বাইক। বিএসএফ এর না, এটা হইছে বিএফএল প্রজেক্ট লেখা আছে তো আমরা। না না, অন ডিউটি বিএসএফ লেখা তো। অন ডিউটি বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স বিএফএল প্রজেক্ট লেখা আছে, মানে বর্ডার ফোর্স লাইট প্রজেক্ট, মানে এটা এই প্রজেক্টের আন্ডারে আমরা কাজ করতেছি, বিএসএফ এর আন্ডারে কাজ করতেছি আমরা। মানে বিপিএল প্রজেক্টের আন্ডারে কাজ করতেছো? বিএফএল মানে বর্ডারের যে লাইট জ্বলতাছে এটা আন্ডারে আমরা কাজ করতেছি, বিএফএল প্রজেক্টের আন্ডারে, মানে বিএসএফ এর আন্ডারে। তো অন ডিউটি বিএসএফ কে লেখা তো? এটা তো এখন স্যার আপনারা তারা কথা কইতে পারেন। তুমি যে বিএফএল এ কাজ করো, যে তোমার কোনো প্রমাণ আছে না এখন? স্যার আমার আই কার্ড আছে। দেখাও আই কার্ড, দেখাও। কোন সাবে দিছি এটা? না না, তোমার আই কার্ডটা দেখাও। এটা আমার আই কার্ড লাগানো, মোবাইলে ফটো আছে আমার আই কার্ড। মোবাইলে আছে ছবি মানে ইয়ে আছে, ফটো আছে, তোমার লগে নাই। তুমি কতদিন ধরে আছো এই প্রজেক্টে? আমি 3 বছর থেকে আছি। 3 বছর ধরে আছো? এর আগে আমি এনপিসি কোম্পানিতে আসলাম, আজকে 3 বছর থেকে। না না, এলাকি অন ডিউটি বিএসএফ লিখে ঘুরবানি? এটা আমরা তো ঘুরতাছি না। না না, তো এখানে কই দিছি? এখানে কি বিএসএফ, এখানে কি বর্ডার এলাকা নেই? এই যে এখন কোন জায়গাতে আছো? এখনো কৈলাসহরে আছি। কৈলাসহর টাউনে? তো টাউন কি বর্ডার লেখা নেই? না। তো এখানে তুমি আইছো অন ডিউটি বিএসএফ লেখা? এটা আমি কই এই পিডব্লিউ রোডে আছে। না না, তুমি তো লিখতে পারো, তাহলে অন ডিউটি বিএফএল লিখতে পারো প্রজেক্ট, কিন্তু অন ডিউটি বিএসএফ কেন লিখছো? স্যার আপনারা মানে যে কন্ট্রাক্টর আছে তাই নিয়ে কথা কইতে। বাইকের কাগজও নাই, বাইকের ইয়ে নাই, নাম্বার নাই। 3 দিন থেকে 3 দিন হইছে সাইকেলটা লো। টেম্পোরারি নাম্বার থাকবো না? টেম্পোরারি নাম্বার দিছে না। কই থেকে বাইক কিনছো? ধর্মনগর শোরুম থেকে তারা মঙ্গলবারে দিব টেম্পোরারি নাম্বার কইছে। পৃথিবীতে এরকম কোন দেশ আছে নি ভাই, ভারতবর্ষে এরকম কোন রাজ্য আছে নি যে তুমি পারেন স্যার? হ্যাঁ, আপনি কথা কইতে পারেন। কালো কথা কইম তোমার লগে, তুমি বিএসএফ এর চাকরি করো কইতাছো, তোমার ইয়ে নাই, কাগজ লগে নাই, তোমার আইডেন্টিটি লগে আছে, আবার বিএসএফ এর ডিউটি করো না কইতাছো, অথচ বাইকে লেখা, আবার কইতাছো বিএফএর আন্ডারে, বিএসএফ আন্ডারে প্রজেক্টে কাজ করতেছো। তোমার প্রমাণ কই? আপনি কথা কইবেন না, কালো বিএসএফ এর কথা কইবেন না? না না, তোমার প্রমাণ কই? তুমি যে বিএসএফ এর ডিউটি করো বা বিএসএফ এর আন্ডারে প্রজেক্টের কাজ করো, বা তুমি যে ফোর্সের আন্ডারে আছো, তুমি প্রজেক্টের আন্ডারে আছো, তোমার প্রমাণ কই? প্রমাণ তো স্যার কইতাছি, আমার মোবাইলে ফটো আছে, আমার ডকুমেন্টস। এটা কি ধরনের কথা কইলা? তোমার বাইকের কাগজও নাই, কইতাছো যে টেম্পোরারি নাম্বার এটা দিছে না, এটা একটা কথা হইলো নি? এটা কি ধরনের কথা কও? তুমি আবার কইতাছো ডিউটি করতেছো বিএসএফ আন্ডারে, তুমি শহরে আইয়ানি? শহরে ডিউটি করতাছি না আমি। তাহলে এই বাইক কেন আনছো? বাইক লই আইছি, কন্ট্রাক্টরটা ফানিশা কই আপনার কাঞ্চনমুরগা ফাঁসি গেছে,
তে গাড়ি লিয়া গেছে হেরে আনা ঠিকানো নামাই দিব হেরে তোমার কথার লগে তো কাজের মিলতেছে না। কৈলাসহর শহরে এত গভীর রাতে পালসার বাইকে ভুয়ো বিএসএফ এর পাস লাগিয়ে ঘোরাফেরা করাতে শহর এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শহরবাসীর দাবি, কৈলাসহর শহরে এত রাতে এক যুবক ভুয়ো বিএসএফ এর পাস লাগিয়ে ঘুরছে, কিন্তু পুলিশ কিছু বলতে পারছে না। তবে কি পুলিশ জেনে শুনেই ঘুমিয়ে রয়েছে? কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। হেলমেট ছাড়া বাইক চালালে 1000 টাকা জরিমানা করা হবে, ছাড় পাবেন না বাইকে থাকা যাত্রীও, বললেন ট্রাফিক ডিএসপি বিষ্ণু দেবনাথ। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানী আগরতলার চন্দ্রপুর আশ্রম চৌমুহনী এলাকায় মোটরসাইকেল চালক এবং সহ চালককে হেলমেট পরিধান করে বেরোবার যে নির্দেশ দেয়া হয়েছিল তা খতিয়ে দেখতে ট্রাফিক দপ্তরের উদ্যোগে চালানো হয় ব্যাপক অভিযান। এদিনের কর্মসূচি থেকে রাজ্যের ট্রাফিক ডিএসপি বিষ্ণু দেবনাথ বক্তব্য রাখতে গিয়ে জানান, যারা হেলমেট পরিধান না করে রাস্তায় বেরোবেন তাদের মধ্যে মোটরসাইকেল চালককে 1000 টাকা জরিমানা এবং সহচালককে আরও 1000 টাকা জরিমানা করা হবে বলে জানিয়েছেন। এবং যারা ট্রাফিক দপ্তরের নির্দেশ মেনে হেলমেট পরিধান করে বেরিয়েছেন তাদেরকে বাহবা দিয়েছেন তিনি। আজকে আমরা 1 সেপ্টেম্বর থেকে আমরা আগেই ঘোষণা করেছি, আগেও পত্রিকায় বারবার দিয়েছি এবং আমাদের অ্যাওয়ারনেস ভেহিকেল আছে এর মাধ্যমে আমরা অ্যানাউন্সমেন্ট প্রতিদিনই করে আসছি যে রাস্তায় বেরোলে দ্বিচক্রযানের চালক এবং সহচালক উভয়কেই হেলমেট করা বাঞ্ছনীয় এবং হেলমেট পরিধান না করলে আমরা মোটর ভেহিকেল অ্যাক্ট 2019 অনুযায়ী আমরা পেনাল্টি করতে পারি। সেকশন 194D অনুযায়ী আপনার যে রাইডার থাকেন ওনাকে 1000 টাকা ফাইন এবং যিনি পিলিয়ন রাইডার থাকেন সেকশন 194C অনুযায়ী ওনাকে 1000 টাকাও ফাইন করা যেতে পারে। তৎসঙ্গে যে ড্রাইভিং করেন সাইকেল ওনার লাইসেন্স 3 মাসের জন্য বাজেয়াপ্ত। এই কারণে আমার আবেদন থাকবে, আপনারা যখনই বাড়ি থেকে বেরোবেন বা হাইওয়েতে ড্রাইভিং করতে বেরোবেন অন্তত উভয়ই হেলমেট পরে বেরোবেন, অথবা আমাদের সম্মুখীন হতে হবে, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সেপ্টেম্বরে বসছে বিধানসভার অধিবেশন, তবে অধিবেশন কক্ষে দর্শকদের অনুমতি থাকছেই না। একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানালেন স্পিকার। এই মাসেই বসবে রাজ্য বিধানসভা অধিবেশন, তবে বিধানসভার অধিবেশন কক্ষে অধিবেশনের ব্যবস্থা রাখা হয়েছে। সেই সাথে বিকল্প হিসেবে হেরিটেজ পার্কের গ্যালারি বাছাই করা হলেও সেখানে সমস্যা হবে ভেবে 100 আসনের ত্রিপুরা বিধানসভা অধিবেশন কক্ষে বা হলে এবারের অধিবেশন করবার কথা জানিয়েছেন রাজ্য বিধানসভার স্পিকার রেবতী মোহন দাস। তবে পুরো বিষয়টা বিএসসির বৈঠকের মধ্য দিয়ে চূড়ান্ত করা হবে, কারণ সবার মতামত দরকার। তাই তিনি বলেন যে অধিবেশন হলে করা হলে কোনো সমস্যা হবে না, তবে দর্শকদের অনুমতি থাকবে না এবার, জানিয়েছেন রাজ্য বিধানসভার স্পিকার রেবতী মোহন দাস। বিধানসভার ডেটটা হয় সর্বপ্রথম ক্যাবিনেটের মধ্যে সিদ্ধান্ত হয়, সিদ্ধান্ত হওয়ার পরে ডেটটা সুইটেবল হইলে এখান থেকে আমার কাছে পাঠানো হয় এবং আমি যদি এটা কোনো অনুমোদনের সাথে সাথে দেবো এটা রাজ্যপালের কাছে। রাজ্যপাল যখন ডেটটা দেব কনফার্ম ডেট। তবে এখন আমরা যেটা বুঝতেছি কনফার্ম ডেট এবং কতদিনে হইব, আসলে বিধানসভায় তো একটা কমিটি আছে, বিজনেস অ্যাডভাইজারি কমিটি, এবং এটার মধ্যে তারাও আছে, লেফট ফ্রন্টে যারা আছে তারাও আছে। এখানে বই আমরা সিদ্ধান্ত নেব কতদিনের হবে। তো সারা ইন্ডিয়াতে বিধানসভাগুলো যেভাবে চলছে আমার মনে হয় 1 দিন 2 দিন এর মধ্যে বিধানসভা শেষ করে দিতে আছে, শুধু নিয়মটা রক্ষার জন্য। আমরা তো আসলে চেষ্টা করুন কমানোর লিগে, তারা সহজ তো থাকবো, তারা যদি কয়টা কমাই দিতে হইব কমাই দেব। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহার উপর আক্রমণের প্রতিবাদে রাজ্য জুড়ে বন্ধের প্রস্তাব দিয়েছিলেন বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, কিন্তু এই প্রস্তাবকে কেউই অনুমোদন দেননি। ফলে কংগ্রেসের আহ্বানে
রাজ্য জুড়ে 12 ঘন্টা বন্ধ কতটুকু সফল হবে তা প্রশ্নচিহ্নের মুখে। আগামী 3রা সেপ্টেম্বর 2020 রাজ্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি বিরজিৎ সিনহার উপর আক্রমণ এবং রাজ্যে বিজেপি অপশাসনের বিরুদ্ধে ডাকা 12 ঘন্টা বন্ধের সিদ্ধান্ত নিয়ে বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসকে জিজ্ঞাসা করা হলে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন যে দলের সিদ্ধান্ত দলীয় কার্যালয়ে হয়, কোনো হোটেল বা প্রেস ক্লাবে বসে হয় না। তাছাড়া তিনি বলেন যে দল কোনো ব্যক্তি স্বার্থের জন্য হয় না, দল হয় সবার জন্য। এদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি আরও জানান যে রাজ্যের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহার উপর আক্রমণ সংঘটিত হওয়ার পরের দিন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের আহ্বানে সকলে মিলে এর প্রতিবাদ জানিয়ে আন্দোলন সংঘটিত করা হয়, কিন্তু এদিন তিনি যে বন্ধের প্রস্তাব দিয়েছিলেন তাতে কেউ অনুমোদন দেয়নি। এদিকে বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের বন্ধের আহ্বানে দলের কেউই ইতিবাচক সাড়া দেয়নি, কিন্তু প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহার বন্ধের আহ্বানে রাজ্যের 12 ঘন্টা বন্ধের ডাক দেয়া কতটুকু সফল হয় সেটাই এখন দেখবার বিষয়। কংগ্রেস ভবনেই হয়, দলের সিদ্ধান্ত প্রেস ক্লাবও হয় না, কোনো হোটেলও হয় না, কোনো রেস্তোরাঁতে হয় না। দল সবার উপরে, দল ব্যক্তি স্বার্থে ব্যবহৃত হয় না। ব্যক্তি স্বার্থ উদ্ধার করার জায়গা দল নয়। এবং আমি বিশ্বাস করি দলের একনিষ্ঠ কর্মী যারা সৎ কর্মী তারা আমার সঙ্গে একমত। আমার মনে হয়েছিল এটা নিয়ে বন্ধ করব। প্রদেশ কংগ্রেসের যখন আমি প্রস্তাবটা দিলাম তখন সবাই বলল এটা নিয়ে আমরা আন্দোলন করেছি, কিন্তু একটা রং সিগন্যাল দেওয়া হচ্ছে। আর এটা নিয়ে আর প্রসিড করার আগে রং সিগন্যালটা কি বলছে, মানুষ বলছে নেতারা আক্রান্ত হলে আন্দোলন হয় প্রদেশ কংগ্রেসের সভাপতি মানুষ আমাদের, কিন্তু কর্মীরা যে আক্রান্ত হয়েছে কর্মীদের জীবনেরও তো দাম কম না। সুতরাং আন্দোলন হয়েছে, এখন রাজ্যের মানুষের কথা ভাবতে হবে। বিজেপির অপশাসনে মানুষের জীবন বিপন্ন, এগুলো নিয়ে কর্মসূচি নেওয়া হোক, আন্দোলনের কর্মসূচি। অ্যাকর্ডিংলি আমার যে বন্ধের প্রস্তাব সেটা এই সভায় কেউ অনুমোদন দেয়নি। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। করোনা মোকাবিলা রাজ্যের অন্যতম প্রধান রেফারেল হাসপাতাল আইজিএমকে আরো নিত্য নতুন পরিষেবা চালুর পথে হাঁটছে রাজ্য সরকার। চিকিৎসকের সংখ্যাও কি করে বাড়ানো যায় সেদিকটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাক্তার দিলীপ দাস। রাজ্য রাজধানীর অন্যতম প্রধান রেফারেল হাসপাতাল আইজিএম এর চিকিৎসা পরিষেবা এবং আগামী উন্নয়ন প্রকল্প নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে 4 নম্বর বর্জলা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডক্টর দিলীপ দাস প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন যে রাজ্যে এই মহামারীর পরিস্থিতিতে রাজ্যের চিকিৎসকদের কাজ বেড়ে গিয়েছে। একটি টিম কাজ সেরে আসলে পাঠিয়ে দেয়া হচ্ছে হোম কোয়ারেন্টাইনে। রোগ কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে কিভাবে চিকিৎসকদের সংখ্যা বাড়ানো যায় এবং চিকিৎসা পরিষেবা আরও উন্নততর করা যায় সে বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। তাছাড়া হাসপাতালে ওপিডি পরিষেবা চালু সহ সার্জারি ওয়ার্ডের চিকিৎসকদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বেশ কিছু চিকিৎসকদের নিয়ে নতুনভাবে এই ওয়ার্ড চালু করবার কথাও জানিয়েছেন তিনি। এইটুকু আমি কইতে পারি যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান যখন আমাকে বানানো হলো আর কি সরকার থেকে, তখন আমরা কিছু কিছু কাজের পরিকল্পনা আমরা নিলাম আর কি। কমিটি বসার পরে আমরা বিভিন্ন দিক আলোচনা করে আমরা যে যে জিনিসগুলো দেখতে পাইলাম এবং বর্তমানের কোভিড সিচুয়েশনে দেখলাম যে আইজিএমের এখন প্রয়োজনটা আরও অনেক বেশি হয়ে গেছে। তো প্রথমে যেটা দেখলাম আমরা যে এখন আইজিএমে বহুদিন থেকে 2007 সালের পর থেকে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টটা নাই এবং কিছু ডিপার্টমেন্টের এখানে ঘাটতি, যেমন সার্জারি আছে কিন্তু 24 আওয়ার সার্জারি নাই। তো রোগী কল্যাণ সমিতির মূল পারপাসটা হলো যে রোগীর বা মানুষের কল্যাণে কী কী কাজ করতে পারে।
রোগী কল্যাণ সমিতি এটা সব হাসপাতালে কিন্তু আছে, এমন না যে আইজিএম হসপিটালে, জিবি হসপিটালে আছে, অন্যান্য হসপিটালে আমাদের আছে, ডিস্ট্রিক্ট হসপিটালে আছে, সাব ডিভিশন, এমনকি প্রাইমারি হেলথ সেন্টার আছে। এটা স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি আরেকটা এরকম বডি, যে বডিটা স্বাস্থ্য দপ্তর তার কাজ করবে, পাশাপাশি এরাও যেখানে মানে ইনচার্জ মেডিকেল অফিসার বা সুপারিনটেন্ডেন্ট কিংবা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর আছে, সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ পুলিশ আছে, সবাই মিলে কী করে পরিষেবাটাকে আরও ভালোভাবে দেওয়া যায়, এটাই হচ্ছে রোগী কল্যাণ সমিতির মূল কাজ আর কি। তো সেই হিসাবে আমরা স্বাস্থ্য দপ্তরের সাথে কথাবার্তা বললাম, বলার পরে আমাদের সার্জারিতে ডাক্তার কম ছিল, সেখানে আমরা ভিতর থেকে অ্যারেঞ্জ করলাম আরও 4 জন ডাক্তার দিয়ে 6 জন ডাক্তার দিয়ে আমরা স্টার্ট করলাম সার্জারি, যে রাউন্ড দি ক্লক আর কি। ইমার্জেন্সি রাত 2টোর সময় হোক, এটা আপনারা দেখেছেন যে রাত 2টোর সময় ইমার্জেন্সি হচ্ছে, তো এইটা আমরা ফিরিয়ে নিয়ে এসেছি। তারপরে দেখলাম যে এখন যে কোভিডের সিচুয়েশন আর কি, মানুষ অত্যন্ত আতঙ্কগ্রস্ত আছে বিভিন্ন ব্যাপারে। আর জিবিটা তো আমাদের একটা কোভিড ডেডিকেটেড হসপিটাল, তো এইখানে অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। সেই হিসাবে আমরা কথাবার্তা বলে আমাদের আইজিএম হসপিটালে এখানেও আমরা অর্থোপেডিক্স আমরা স্টার্ট করে দিলাম। রাজধানীর অন্যতম প্রধান রেফারেল হাসপাতাল আইজিএমকে আরও নিত্য নতুন পরিষেবা চালুর মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নততর করতে রাজ্য সরকার যে পদক্ষেপগুলো অবলম্বন করেছে তাতে কতটুকু সুবিধে হবে রাজ্যের সাধারণ জনগণের, সেটাই এখন দেখবার বিষয়। রাজধানী আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বিগত বেশ কিছুদিন ধরে কোভিড-19 প্রকোপ ঊর্ধ্বগতিতে চলছে কুমারঘাটে, তাই সুষ্ঠু পরিষেবা দেওয়ার লক্ষ্যে আরেকটি নতুন কোভিড কেয়ার সেন্টার খুলতে এলাকার বিভিন্ন জায়গা ঘুরে দেখলেন প্রশাসনিক টিম। ঊনকোটি জেলার কুমারঘাটে আরেকটি নতুন কোভিড কেয়ার সেন্টার খুলতে এক প্রশাসনিক টিম ঘুরে দেখল সেই স্থান। উল্লেখ্য, গত কিছুদিন ধরে করোনা ভাইরাস সংক্রমণ বাড়তেই চলেছে। পজিটিভ যাদের মধ্যে পাওয়া গিয়েছে তাদেরকে নিজের বাড়িতে রাখা হয়েছে সুবিধা দেখে, আবার অনেককেই বাড়িতে সুযোগ সুবিধা না থাকায় তাদেরকে কুমারঘাট কোভিড কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেও সিট পরিপূর্ণ নেই, তাই নতুন আক্রান্তদের যাতে আরও বেশি করে স্বাস্থ্য সুবিধা দেয়া যায় সেই লক্ষ্যকে সামনে রেখে 1 সেপ্টেম্বর 2020 মঙ্গলবার জেলা স্তরের কোভিড-19 সার্ভিলেন্স ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ, কুমারঘাটের এসডিএম সন্দীপ চক্রবর্তী, কুমারঘাট জনস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর অলোক দেওয়ান, কুমারঘাটের ভিডিও মিঠুন দাস চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা প্রশাসনিক টিম এলাকার বিভিন্ন জায়গা ঘুরে দেখেন এবং সুনাইমুড়িতে নবনির্মিত পঞ্চায়েত কমিটি হলকে, কুমারঘাটের একলব্য মডেল স্কুল এবং অন্যান্য স্থান দেখেন তারা। এক সাক্ষাৎকারে জানিয়েছেন ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ। কোভিড কেয়ার একটা সেন্টার জাস্ট করার লেগে বাকি আরও দেখা হইব, যদি যেটা সুইটেবল মনে হয় ওইটা আমরা কতটা দেখবেন স্যার? এসডিএম স্যারের সাথে কথা আমি দেখতেছি আরও কয়েকটা এখনো কোথাও আমরা দেখি, এটা একটা আছে আরও কিছু যদি থাকে সুইটেবল কোনো প্লেস। কুমারঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যের পালাটানা বিদ্যুৎ প্রকল্প প্রতিষ্ঠিত হবার পর প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত দিয়ে তার শুভ সূচনা হয়েছিল। প্রয়াত রাষ্ট্রপতির পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার। ভারতরত্ন তথা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি জানান যে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে ত্রিপুরার রাজনৈতিক সম্পর্ক ছিল এবং ত্রিপুরা কংগ্রেস দল পরিচালনার ক্ষেত্রে পথ প্রদর্শিত করতে তিনি ত্রিপুরায় প্রায়শই আসতেন এবং একজন নেতা হিসেবে দলের প্রতি নিজের দায়িত্ব কর্তব্য পালনে তিনি অভিজ্ঞ ছিলেন। তাছাড়া দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর এ রাজ্যে বামফ্রন্ট সরকারের আহ্বানে তিনি একাধিকবার রাজ্যে এসেছেন এবং রাজ্যে পালাটানা বিদ্যুৎ প্রকল্প প্রতিষ্ঠিত হওয়ার পর প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত দিয়েই শুভ সূচনা হয়েছিল বলে জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। পাশাপাশি এদিন তিনি প্রাক্তন রাষ্ট্রপতির পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াত হওয়ার সংবাদে
আমি ব্যথিত। তার স্মৃতির প্রতি গভীর আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। তার কন্যা, তার পুত্র, পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। সংসদীয় রাজনীতিতে প্রবেশ করার পর প্রণব মুখোপাধ্যায় দীর্ঘ সময়ব্যাপী এই প্রক্রিয়াটির সাথে যুক্ত ছিলেন। তিনি কংগ্রেস রাজনীতির সাথে প্রথম থেকেই যুক্ত। সেই সুবাদে সংসদীয় ব্যবস্থায়, বিশেষ করে মন্ত্রিসভাতে বিভিন্ন সময়ে খুবই গুরুত্বপূর্ণ পদে তিনি বৃত ছিলেন। আমরা যা দেখেছি, সেই দায়িত্ব প্রতিপালনের ক্ষেত্রে তিনি তার অভিজ্ঞতা, যোগ্যতা, দক্ষতা প্রমাণ রেখেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে বন্ধ করে দেওয়া হয় স্টেট এনএসএস সেলের ফিট ইন্ডিয়া ফ্রিডম রান কর্মসূচি। পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে বলে জানান রাজ্য ক্রীড়া দপ্তর। রাজ্য ক্রীড়া দপ্তরের উদ্যোগে স্টেট এনএসএস সেলের ফিট ইন্ডিয়া ফ্রিডম রান কর্মসূচি আয়োজিত হওয়ার কথা ছিল। তা গত 31শে আগস্ট 2020 ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে ক্ষুদ্র পরিসরে কর্মসূচি পালন এবং প্রাক্তন রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা নিবেদনে 1 মিনিট নীরবতা পালন করে ছেড়ে দেয়া হয়। 1 সেপ্টেম্বর 2020 পরিবর্তে এই কর্মসূচিটি আগামী দিনে কবে এবং কোথায় পালন করা হবে সে বিষয়ে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন এদিনের অনুষ্ঠানের কর্মকর্তারা। স্টেট এনএসএস সেল রাজ্য সরকারের যুব বিষয়ক দপ্তরের পক্ষ থেকে আমাদের যে ডক্টর ইন্ডিয়া এবং রাজ্য সরকারের যে গাইডলাইন ছিল, একটা যে ফিট ইন্ডিয়া মুভমেন্টের যে ফ্রিডম রান, সেটা আজকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে করা আমাদের ছিল, প্ল্যান ছিল, প্রোগ্রাম ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি মহোদয় কালকে মৃত হওয়ার কারণে আমরা আজকে 1 মিনিট নীরবতা পালন করে আজকে আমাদের প্রোগ্রামটাকে ছোটোখাটোভাবে ছেড়ে দিলাম। আমরা ভবিষ্যতে নিয়ার ফিউচারে আমরা এই প্রোগ্রামটা আবার পরিকল্পনা করে আমরা ডেট ঠিক করে আমরা জানাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। কয়েকদিন আগেই রেশন ডিলারদের নিয়ে পূর্ব বর্ধমান জেলার ভাতারে প্রশাসনিক বৈঠক করা হয়। বৈঠকের মূল সিদ্ধান্ত ছিল রেশনের মাল ভালো দিতে হবে, কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই তা 90 ডিগ্রি ঘুরে গেল। নিম্নমানের চাল নিয়ে রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখান বামশো গ্রামের ভুক্তভোগীরা। পশ্চিমবাংলার ভাতারে বামশুরা গ্রামে নিম্নমানের রেশনের চাল দেয়ায় রেশনের দোকানের সামনে বিক্ষোভ। কয়েকদিন আগেই পশ্চিমবাংলার পূর্ব বর্ধমান জেলার রেশন ডিলারদের নিয়ে বিশেষ বৈঠক হয়েছিল ভাতারে। সেখানে মূল বিষয় ছিল রেশনের মাল ভালোভাবে দিতে হবে এবং সঠিক পরিষেবা অবশ্যই দিতে হবে। সপ্তাহ না ঘুরতেই রেশনের চাল ভালো দিচ্ছে না, তাই বিক্ষোভ দেখালো ভাতারের বামশুর গ্রামের মানুষজন। প্রশ্ন থেকেই যাচ্ছে, প্রশাসন নানান বৈঠক করছেন, কিন্তু পরিষেবা কি মানুষ পাচ্ছে? মঙ্গলবার ভাতারের বামশুর গ্রামে রেশনের মাল দেয়া হচ্ছিল, চাল, আটা এবং ডাল দেয়া হচ্ছিল ওই দিন, কিন্তু চালের গুণগত মান ছিল নগণ্য। অধিকাংশ চাল লাল এবং পোকা ধরা। গ্রামের মানুষ সেই চাল নেবে না বলে বিক্ষোভ দেখায় রেশন দোকানের সামনে। গ্রামের বাসিন্দা শেখ রফিক জানান, এর আগে আমরা রেশনের দোকান থেকে মিনিকেট চাল পেয়েছি। লকডাউনের মধ্যে সেই চাল খেয়ে আমরা দিন কাটিয়েছি। গত মঙ্গলবারও ছিল লকডাউন, কাজ কাম তেমন নেই, রেশনের চাল খেয়ে দিন চলে যাচ্ছে। আমি প্রায় 43 কিলোগ্রাম চাল পাই, কিন্তু গত মঙ্গলবার সে রেশন চাল দিচ্ছে, তা গরু ছাগলও খাবে না। আমরা চাই এই চাল পরিবর্তন করে যেন আমাদেরকে ভালো চাল দেয়া হয়। অপরদিকে রেশন দোকানের মালিক কলিমুর রহমান জানান, আমরা সরকারিভাবে এই চাল পেয়েছি, কিন্তু চাল বিতরণ করতে গিয়ে দেখা যাচ্ছে যে চালগুলো সত্যিকারেরই ভালো নয়।
আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি সবিস্তার জানিয়েছি। এখন চাল বন্টন করা বন্ধ রয়েছে। পরবর্তীতে প্রশাসনের নির্দেশ পাওয়ার পর আবার চাল বন্টন শুরু হবে। সমস্যা হচ্ছে যে চালটা পুক্কা, তারপরে খারাপ বেরিয়েছে বলে আমি ডিলারকে বললাম, তা ডিলার বলছে দেখো না খানিক দেখো, সবই তো খারাপ বেরিয়েছে। তো আমি বললাম যে এই চাল কি করে খাবো, আমরা গরিব মানুষ খাবো কি করে? সকাল থেকে যতজনকে দিয়েছে সব একই চালটা লাল চাল কি করে খাবে, যদি না খেতে পারে তাহলে চালটা লাল বেরোচ্ছে। আপনার কতগুলো সদস্য আছে বাড়িতে? আমার 7টা। তো কি চাইছেন আপনারা? এই চালটা ভালো দিন, সবাই খাবে। আমি আর কি বলবো, আমরা তো যেমন পেয়েছি সেরকম দিচ্ছি। তো এখানে চালটা তো খারাপই দেখা যাচ্ছে, তা কি এটা কি আপনি জানিয়েছেন? হ্যাঁ, অফিসারকে জানিয়ে দিয়েছি, আমি আমার বসকে জানিয়ে দিয়েছি। তো গ্রামের মানুষ এখন কি বলছে? গ্রামের মানুষ যদি ন্যায় নেবে, না হলে আমি জানি কিছু মানুষ নিয়ে গেছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা। গ্রামের ঢালাই রাস্তা তৈরিকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ তৃণমূল বিজেপির। সংঘর্ষে আহত 15 জন। ঘটনা পূর্ব বর্ধমানের কালনার কোদম্বা গ্রামে। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত কোদম্বা। গ্রামে ঢালাই রাস্তা তৈরিকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে উভয় পক্ষের প্রায় 15 জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে পশ্চিমবাংলার পূর্ব বর্ধমানের কালনার কুদুম্বা গ্রামে। আহতদের কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেন আহতরা। কুদুম্বা গ্রামে রাস্তা তৈরির আগে স্থানীয় তৃণমূল বুথ সভাপতি শামসুল মণ্ডলের বাড়ির অংশ রাস্তার মধ্যে ঢুকে রয়েছে, আর যার ফলেই সেই ঢালাই রাস্তাটি তৈরি হবে, তাতে সমস্যা তৈরি হয়। এরপরেই এদিন মঙ্গলবার সকালে ঢালাই রাস্তার কাজ শুরু হওয়ার সময় স্থানীয় বিজেপি কর্মীরা বাধা দেয়। অতর্কিতে তৃণমূলের উপর হামলা চালায় বিজেপি কর্মীরা। পাল্টা বিজেপি কর্মীরা প্রতিরোধ করলে উভয়ের পক্ষে হাতাহাতি এবং মারামারি শুরু হয়ে যায়। তৃণমূল কর্মীদের উপর বাঁশ এবং হেসু দিয়ে আক্রমণ করে বিজেপি কর্মীরা। এমনই অভিযোগ তুললেন আক্রান্ত তৃণমূল কর্মীরা। উভয় পক্ষের মোট 15 জন আহত এবং 11 জন কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন। ঘটনার পর তৃণমূল এবং বিজেপি একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছে। আক্রমণ কি কেন করলো? রাস্তা আমার বাড়ির সামনে দিয়ে হচ্ছিল, বাড়ির মহিলার উপরে মানে অ্যাটাক ভাব আমি দেখে বেরোলাম বাড়ি থেকে। তো সামনে দাঁড়িয়েছিলাম সবাইকে নিয়ে। মাইনুর জামান মোল্লা বলে একজন আমার বাড়ির পাশেই বাড়ি, পাড়োশি আমার। ও একটা মজবুত লাঠি নিয়ে আমার ঠিক এই জায়গাটা মানে আচমকা পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা। গত 31 আগস্ট সন্ধ্যায় দিল্লির সেনা হাসপাতালে মৃত্যু হয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। ওনার স্মৃতিচারণে এক স্মরণ সভার আয়োজন করে পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস। উপস্থিত ছিলেন কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মীরা। পশ্চিমবাংলার পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস পার্টি অফিসে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিচারণে স্মরণ সভার আয়োজন করা হয় মঙ্গলবার। 31 আগস্ট সোমবার সন্ধ্যায় দিল্লিতে সেনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গোটা জেলা তথা ভারতবর্ষে মানুষ তার মৃত্যুতে শোকস্তব্ধ। এদিন 1 সেপ্টেম্বর 2020 পশ্চিমবাংলার পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের কার্যালয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। তারপরেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। তারপর তার সম্বন্ধে বক্তব্য রাখবার পর এই কর্মসূচি পালন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের যুব সংগঠনের কর্মী সহ মহিলা সংগঠন, এসসি এসটি সংগঠনের অন্যান্য সদস্যরা। আজকে প্রণব মুখোপাধ্যায়ের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি বর্ধমান জেলা কংগ্রেস ভবন সম্মুখে। আপনারা নিশ্চয়ই জানেন প্রণব মুখোপাধ্যায় পশ্চিম বাংলার শুধু নয়, ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটি জনগণকে নেতৃত্ব দিয়েছেন। কখনো পার্লামেন্টে থেকে দিয়েছেন, কখনো রাজ্যসভাতে থেকে দিয়েছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন পদে উনি আসীন হয়েছিলেন। আমাদের এটা এক গর্বের বিষয়, বাংলার মানুষের কাছে গর্বের বিষয়। উনি শিল্পমন্ত্রী থেকে নিয়ে বিদেশ মন্ত্রী থেকে অর্থমন্ত্রী এবং প্ল্যানিং কমিশনের চেয়ারম্যানও ছিলেন এবং 50টি বছরে যেভাবে একটা বাংলার সন্তান
বাংলার মায়ের সন্তান প্রণব মুখোপাধ্যায় আজকে আমাদের মধ্যে নেই এবং যেভাবে নেতৃত্ব দিয়েছেন এটা কিন্তু শুধু পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষের মানুষ কিন্তু মনে রাখবে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা। ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত বিজেপি নেতা সত্যরঞ্জন বরার চরম সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদে সরব এজেওয়াইসিপি। বরাকে ওনার প্রবেশ নিষিদ্ধ বলে ঘোষণা দেয় এজেওয়াইসিপির নেতাকর্মীরা। প্রথমে হালাল কৰা প্ৰত্যেকখন মাংস দোকান বন্ধ কৰিব লাগিব, সেইকেইখন সাম্প্ৰদায়িক নহয় নেকি? হালাল কৰা প্ৰত্যেকখন মাংস দোকান বন্ধ কৰিব লাগিব, প্ৰত্যেকটো মাদ্ৰাছা ৰাতিপুৱা মাদ্ৰাছা শিক্ষা বন্ধ কৰিব লাগিব, ৰাতিপুৱাৰ পৰা গধূলিলৈকে আজান দিয়া বন্ধ কৰিব লাগিব। ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত বিজেপি নেতা সত্যরঞ্জন বরার চরম সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে এজেওয়াইসিপি। সত্যরঞ্জন বরার ইসলাম এবং মুসলিমদেরকে পাঞ্চ মারার হুমকি দিয়েছেন। এই সাম্প্রদায়িক নেতার ইসলাম ধর্মকে অপমানের তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে শীঘ্রই গ্রেফতারের জন্য অসমের গৃহ বিভাগের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এজেওয়াইসিপি হাইলাকান্দি জেলা সমিতির কর্মকর্তারা। বরাকে বিতর্কিত নেতা সত্যরঞ্জন বরার প্ৰৱেশ নিষিদ্ধ ঘোষণা করেছে এজেওয়াইসিপি। যোৱা কেইদিনমান ধৰি আপোনালোকে দেখিছে সমগ্ৰ অসমত এগৰাকী বিজেপিৰ পালি নেতা সত্যৰঞ্জন বৰাই বিভিন্ন সময়ত অসমৰ চাৰিওফালে ঘূৰি সাম্প্ৰদায়িক মন্তব্য বিয়পাইছে আৰু অসমৰ শান্তি সম্প্ৰীতি বিনষ্ট হৈছে আৰু এটা জাতিক টাৰ্গেট কৰি তেওঁ বিভিন্ন সময়ত সাম্প্ৰদায়িক মন্তব্য প্ৰদান কৰি আহিছে। সেই ক্ষেত্ৰত অসম চৰকাৰে এতিয়ালৈকে এজন মানুহৰ মুখত লাগাম লগাব নোৱাৰে। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াই তেওঁৰ নিজৰ হাতত গৃহ বিভাগ দায়িত্ব থকাৰ পিছতো সত্যৰঞ্জন বৰাক যে এতিয়ালৈকে তেওঁ গ্ৰেপ্তাৰ কৰিব নোৱাৰিলে তাৰ কাৰণটো অসমবাসী ৰাইজে এতিয়া বুজিব পৰা নাই। সত্যৰঞ্জন বৰাই নিজৰ ধৰ্মৰ গন্তা তেওঁ নপৰাকৈ আন ধৰ্মৰ গন্তাক লৈ যে বিতৰ্কিত মন্তব্য প্ৰদান কৰি থাকে তা অসমৰ ৰাইজে সেইখিনি কথা স্পষ্টকৈ বুজি পাইছে। আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ বৰাক উপত্যকাৰ ফালৰ পৰা স্পষ্টকৈ তেওঁক সকীয়াই দিব বিচাৰিছো যে সত্যৰঞ্জন বৰাই অসমৰ শান্তি সম্প্ৰীতি অসমীয়া খিলঞ্জীয়া ভূমিপুত্ৰ মানুহক যেনেধৰণে অপমানিত কৰা আৰম্ভ কৰিছে তাক কোনো কাৰণতে আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে বৰাক উপত্যকাই মানি নলওঁ। হাইলাকান্দি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের ফলে পশ্চিমবঙ্গের পুলিশ দিবস পালনের দিনক্ষণ পাল্টে গেল। 1 সেপ্টেম্বরের বদলে আগামী 8 সেপ্টেম্বর তা পালন করা হবে। সারা রাজ্যের সাথে সংগতি রেখে পূর্ব বর্ধমান জেলাতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে বলে জানা যায়। 1 সেপ্টেম্বর 2020 পশ্চিমবাংলায় পুলিশ দিবস পালনের কথা ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সোমবার সন্ধ্যায় দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর কারণে সেই অনুষ্ঠানের পালনের সময় পরিবর্তন করা হয়েছে গোটা রাজ্যের সঙ্গে পশ্চিমবাংলার পূর্ব বর্ধমান জেলাতেও। আগামী 8 সেপ্টেম্বর 2020 পুলিশ দিবস পালন করা হবে বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু পুলিশ যেভাবে এই করোনা আবহে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছে এই সময় তাতে সাধারণ মানুষ খুবই উপকৃত হচ্ছেন। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায় জানান যে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানায় ফ্লেক্স টাঙানো হয়েছিল যে 1 সেপ্টেম্বর পুলিশ দিবস, কিন্তু আনুষ্ঠানিকভাবে 8 সেপ্টেম্বর তা পালন করা হবে। যেহেতু প্রণব মুখার্জি প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণ ঘটেছে, এই কারণেই এই অনুষ্ঠান বর্তমানে বাতিল করা হয়। পুলিশ কিভাবে কাজ করে, সারা বছর কিভাবে মানুষকে পরিষেবা দিয়েছে তাই হচ্ছে মূল লক্ষ্য। মানুষকে সচেতন করবার জন্য কি কি করণীয় সমস্ত বিষয়টি তুলে ধরেছিলেন পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন। মানুষের মধ্যেও পুলিশের প্রতি ভালোবাসা দেখা যায়। পুলিশ মানুষের জন্য কি কি কাজ করছে তাই পুলিশকে স্যালুট দিচ্ছে আজকের দিনে বেশিরভাগ সাধারণ মানুষ।
আপনারা জানেন আজকে 1 সেপ্টেম্বর 2020 প্রথম পুলিশ দিবস হিসাবে নির্ধারিত ছিল। এটাতে বিভিন্ন প্রোগ্রাম আজকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু কালকে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটেছে এবং আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কালকে প্রয়াত হয়েছে। সেই কারণে তার প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্য সরকারের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা। পুলিশের বাধাকে উপেক্ষা করেই প্রাক্তন পিসি সভাপতি বিরজিৎ সিনহার উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে কৈলাসহরের শহর কাঁপানো বিক্ষোভ মিছিল করল মণিপুরী সমাজের নাগরিকরা। মিছিলে নেতৃত্ব দেন চন্দ্রশেখর সিনহা, ছিলেন জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামানও। প্রাক্তন মন্ত্রী বিরজিৎ সিনহার উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে কৈলাসহরের মণিপুরী সমাজ আজ দুপুরে কৈলাসহরের পাইতুরবাজার এলাকায় এক বিক্ষোভ মিছিল করে। এই বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন চন্দ্রশেখর সিনহা, চন্দ্রজিনী সিনহা, নিহার সিনহা সহ আরো অনেকেই। পাইতুরবাজার মহাদেব বাড়ির নাট মন্দির থেকে ফ্ল্যাগ ফেস্টুন প্ল্যাকার্ড হাতে নিয়ে মণিপুরী সমাজের নাগরিকরা মিছিল বের করে পাইতুরবাজার সহ মোটরস্ট্যান্ড এলাকার বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় মহাদেববাড়ির নাট মন্দিরে এসে মিছিল শেষ হয়। মহাদেববাড়ির নাট মন্দির থেকে বিক্ষোভ মিছিলটি বের হবার সময় পুলিশ বাধা দিলেও পুলিশের বাধাকে পাত্তা না দিয়ে কার্যত পুলিশের বাধাকে উপেক্ষা করে মিছিলকারীরা মিছিল করেন। মিছিল শেষে চন্দ্রশেখর সিনহা বলেন, সমাজের কর্ণধার এমএলএ ছিলেন তৎকালীন সময়ে তরুণী সিনহাকে হত্যা করা হয়েছে। এরপরে মিনিস্টার ছিলেন আমাদের বিমল সিনহাকে হত্যা করা হয়েছে। তারপর আমাদের এক্স মিনিস্টার বিজয় সিনহার উপর প্রাণনাশী হামলা হচ্ছে। আমরা ত্রিপুরা গভর্নমেন্টের কাছে আমরা দাবি রাখছি, মণিপুরী সমাজের পক্ষ থেকে ওনার সিকিউরিটি প্রদান করতে হবে এবং মাধববাড়িতে ওই দিন যে ঘটনা হয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। মণিপুরী সমাজের এই মিছিলকে সমর্থন জানিয়ে কৈলাসহরের ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানও মিছিলে পা মেলান। বদরুজ্জামান হুঙ্কার দিয়ে বলেন, পুলিশ যতই বাধা দিক পুলিশের বাধাকে উপেক্ষা করেই কৈলাসহরে আন্দোলন অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত পুলিশ হামলাকারীদের গ্রেপ্তার করতে পারবে না। এছাড়াও বদরুজ্জামান বলেন, 12 ঘন্টার বন্ধ আহ্বান করেছেন। আমি মণিপুরী সমাজের কাছে কংগ্রেস পার্টির পক্ষ থেকে আবেদন রাখবো, এই বন্ধে আপনারা সামিল হয়ে সরকারের উপরে যাতে আমরা বাধ্য করাতে পারি তার চেষ্টা আপনারা করবেন, এই আবেদন। আজকের এই বিক্ষোভ মিছিলে উল্লেখযোগ্য পরিমাণে মণিপুরী সমাজের নাগরিকরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলকারীদের কাছে পুলিশকে একেবারে অসহায় লক্ষ্য করা যায়। কৈলাসহর থেকে দেবাশীর দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। ওনার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্ব বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেটে এক স্মরণ সভার আয়োজন করে ব্যবসায়ী সুরক্ষা সমিতি। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীরভাবে শোকাহত বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সহ সাধারণ মানুষ। তার প্রয়াণে পূর্ব বর্ধমান শহরে ব্যবসায়ী সুরক্ষা সমিতির পক্ষ থেকে বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে একটি স্মরণ সভার আয়োজন করা হয় মঙ্গলবার সন্ধ্যায়। এই স্মরণ সভায় বর্ধমান শহরের বিভিন্ন ব্যবসায়ী সমিতির সদস্যরা ওনার প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং ওনার কর্মজীবন নিয়ে সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখা হয়। তারপরই 1 মিনিট নীরবতা পালন করা হয়। আমাদের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কালকে রাতে মৃত্যুবরণ করেছেন। তার শোকজ্ঞাপন হলো, তার শোক প্রস্তাবের সঙ্গে সঙ্গে তার এতে মাল্যদান, তার সঙ্গে মোমবাতি প্রজ্বলন আর এর মাধ্যমে তার শোকজ্ঞাপন করা হয়। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা। মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।